কিছু কিছু মানুষ নানা সত্তা নিয়ে এগিয়ে চলেন। ব্রাত্য বসু তেমন একজন। তিনি রাজনীতিক, মন্ত্রী, তবে সবের আগে তিনি শিল্পী। ব্রাত্য বসু নাট্যকার, পরিচালক, শিক্ষক। নাটক ও নাটকের অভিব্যক্তি, মঞ্চে এক একজনের উপস্থিতি, এমন নানা বিষয় থাকে তার মনের মধ্যে, কিন্তু সবসময় কথা বলা হয় না তা নিয়ে। রাজ্যের দায়িত্ব তার অন্যান্য কাজের ক্ষেত্রকে ছাপিয়ে মন্ত্রিসত্তাকেই বার করে আনে, ফলে রাজনীতি নিয়েই বেশি কথা শোনা যায়। ব্রাত্য বসুর একান্ত নিজের কর্মক্ষেত্র নাটক ও পারফরমেন্স নিয়েই এবার কথা বললেন তিনি। ব্রাত্যদা, আপনি নিজে বিভিন্ন রোলে পারফর্ম করেন। আপনাকে মন্ত্রী হিসেবে চিনি আমরা, নাট্যকার হিসেবে চিনি, আপনি শিক্ষক। পারফরমেন্স জীবনে তা নিয়ে আপনার কি বক্তব্য? না, পারফরমেন্স তো একটা কিছু ঘটানো বা একটা কিছু করা। পারফরমেন্স মানে যদি আবিধানিক অর্থ দেখা যায় যে সেটা কিছু প্রদর্শন করা। এবার পারফরমেন্স আমাদের তো কম বয়স থেকেই পারফর্ম করতে হয়। স্কুলে যখন আমরা গেছি তখন আবার ছাত্র, সেই সময় আমরা অভিনেতা, মানে স্কুলে থিয়েটার হলে অভিনয় করছি, তখন পারফর্ম করছি একদম। হ্যাঁ, আবার কলেজে যখন যাচ্ছি তখনও থিয়েটার করছি, তখন আমি একজন পারফর্মার। আবার কলেজে ছাত্র, আবার তখন কলেজে লিখছি, কলেজে পড়তে। লেখাটাও তো পারফর্ম করা। লেখার মানে এখন তো মানে মানে বৃহৎ অর্থে সবই পারফরমেন্স। তো নানা রকম ভাবে থাকা, নানা রকমভাবে চলা, এগুলো আমার মনে হয় যে এই মানে বঙ্গালী টোলায় কম বয়স থেকে যারা একটু বড় হয়েছে এবং বাংলা মিডিয়াম স্কুলে পড়েছে এবং সাহিত্য চর্চা, পাড়ার থিয়েটার, পাড়ার ফুটবল, ক্রিকেট, খেলাধুলো, এইসবের মধ্যে দিয়ে যারা বেড়েছে, পাড়ার পুজো খুবই ওয়াজ এ বিগ কার্নিভাল। এই সময়কার যারা কম বয়সী কিশোরদের ক্ষেত্রে। আপনি থেকেছেন পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হ্যাঁ, থেকেছেন? পাড়ার পুজো, পুজোয় থিয়েটার করেছি পাড়ায়। আচ্ছা। আমি যেখানে থাকি এখনো সেখানেই থাকি। আচ্ছা। সেখানেই আমার বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, সেখানে আমার একটা লেখাও আছে পুজোয় পারফরমেন্স নিয়ে। তাই? হ্যাঁ, খুবই বড় লেখা আছে, মাচা পুরাণ লেখাটার নাম। হ্যাঁ, ওটা একটা বড় শারদীয় পত্রিকায় বেরিয়েছিল। পরে আমার একটা বইতেও আছে এই লেখাটা। মানে সেটা দেখেছি, মাচা মানেই আমাদের কাছে তখন মানে একটা বিরাট ব্যাপার ছিল। এবার পুজোয় কী থিয়েটার হবে, পুজোয় আমরা কী থিয়েটার করব, সেটা নিয়ে মাথা ঘামানো। এবার দুরকম ব্রডওয়ে অফ ব্রডওয়ে দুরকম, মানে সত্যি কথা বলতে কি, পেশাদারি গ্রুপ থিয়েটার দু ধরনের মনই পাড়ার পুজোর ক্ষেত্রে কাজ করতো। মানে একই সঙ্গে অঘটনও হচ্ছে, হ্যাঁ, নরকগুলিজারও হচ্ছে, আবার চাপা পড়া মানুষ হচ্ছে। যারা একটু মেন স্ট্রিম, যারা একটু মন দিয়ে স্টুডিয়াস ছেলে মেয়ে, তারা পুজোয় থিয়েটার করছে, কিন্তু করলে একটু মানে শখে করছে, আনন্দে করছে। অঘটন হচ্ছে বা নহবত হচ্ছে। আবার যারা একটু তুলনায় নিজেদের একটু আতেল বলে মনে করতো, একটু হাটকে বলে মনে করতো, এসব কী হচ্ছে, এইসব থেকে আমরা করি না, এগুলো থেকে আমরা দূরে থাকি, তখন তারা হয়তো চাপা পড়া মানুষ করছে। আপনি কোন দলে? আমি তো বরাবরই দুদলেই থেকেছি, এটা আমার সমস্যা। তাই? হ্যাঁ, আমি অঘটনে অভিনয় করেছি, আবার হয়বদন হচ্ছে আমাদের পাড়ায়, গিরিশ কর্নারের পাড়ায় কিন্তু হচ্ছে হয়বদন, বা সেটাও তো সাংঘাতিক, এগুলো পাড়ার নাটক, এরকম হচ্ছে পাড়ার নাটকে। হ্যাঁ, মানে তখন সেটা নাম দিয়েছিলাম আমরা জনশত্রু, এবং এটা প্রাক গণশত্রু পিরিয়ডে, কিন্তু মানে সত্যজিৎ রায় তখনও গণশত্রু রিলিজ করেনি। তো সাগ্নিক বলে আমরা একটা সংস্থা করলাম কম বয়সে। আচ্ছা। এবং সেটা অচিরেই একটা আলট্রা লেফট খপ্পরে গিয়ে পড়লো, সেটা অন্য কথা। কিন্তু আমরা সেখানে গিয়ে মানে গণসঙ্গীত গাইছি, আবার বিজ্ঞান ক্লাব করছি, হ্যাঁ, ফ্রি কোচিং সেন্টার চালাচ্ছি, আবার থিয়েটারও হচ্ছে। মানে গণকৃষ্টি তৈরি হওয়ার আগে সাগ্নিকে? গণকৃষ্টি তো মানে আমার অনেক আগে তৈরি হয়েছে। গণকৃষ্টিতে আমি পরে গিয়ে আমি জয়েন করেছিলাম। স্কুলে থিয়েটার করেছি, পাড়ায় থিয়েটার করেছি, মানে বাঙুড়েও আমরা একসঙ্গে থিয়েটার করেছি। মানে তখন বাঙালি মহল্লায় কিন্তু এগুলো মানে তুই নতুন কি বই পড়লি আমায় দে, আমি তো কি নতুন বই পড়লাম তোকে দেবো, হ্যাঁ, এবার কি থিয়েটার করা যায়, এবার কি গান করা যায়,
হ্যাঁ, তাহলে এবার কি আমরা রবীন্দ্র জয়ন্তী একসঙ্গে পালন করব, ইত্যাদি ইত্যাদি, কিন্তু হচ্ছে। তখন হচ্ছে, এখন খানিকটা কম মানে তো তখন নাকি? ছিল, এখন কি হয়, আমি তো আমাদের পাড়ায় কম তো, দেখেন তো? আমি আমার এলাকায়, মানে যেটা আমার বিধানসভা এলাকায়, সেটাই এবার জোর করে 2-3টে জায়গায় রবীন্দ্র জয়ন্তী করালাম। কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে, কেউ অভিনয় করছে। পরবর্তী ক্ষেত্রে কেউই হয়তো, অনেকেই হয়তো কবিতা বলবে না বা গান গাইবে না বা থিয়েটার করবে না, কিন্তু তাদের মধ্যে এক ধরনের পারফরমেন্সের রহস্য যাকে বলে, হ্যাঁ, মিস্ট্রি অফ দ্য পারফরমেন্স। ওই যে গিয়ে স্টেজে দাঁড়ালো, কোত্থেকে যেন একটা চোখে আলো এসে পড়লো, আর সামনে এতগুলো লোক, একটা কঙ্কালের মতো দেখতে মাইক্রোফোন, তার সামনে আমি কথা বলছি বা কবিতা বলছি, আর বুকের ভেতরটা ধুকধুক ধুকধুক করে কাঁপছে, আর স্টেজে ওঠার আগে অবধি পার্ট দেখছি। কিন্তু আমাদের ওই 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 যে পারফরমেন্সের রহস্য, এইটা আমার মনে হয় কম বয়সে যে কোনো ছেলে মেয়ের মধ্যে দরকার। ঢুকে পড়া উচিত, মানে ওর বোঝা উচিত এই মিস্ট্রিটা কী। এগুলো ভালো লাগে, মানে এখন ভাবতে ভালো লাগে, এগুলোর মধ্যে দিয়ে আমরা গেছি। আচ্ছা, এই যে হ্যাঁ, আপনিও যেমন বলছেন যে এগুলোর মধ্যে দিয়ে গেছেন, আপনি তার পরবর্তীকালে সেটাকে অনেক সিরিয়াসলি নিয়েছেন, আপনি স্টেজ নিয়ে অনেক কাজ করেছেন, পরে ফিল্মে কাজ করেছেন, কিন্তু ধরুন সবাই তো তা করবে না। হ্যাঁ, আপনারই নিশ্চয়ই যাদের যাদের সঙ্গে মানে একসময় নাটক করেছেন, তারা অনেকেই আর পরবর্তীকালে এর সঙ্গে যুক্ত থাকেনি। না, অনেকে থাকেনি। হ্যাঁ, কিন্তু তাদেরও তো কিছু না কিছুভাবে কাজে লাগে এই যে এই শিক্ষা, যে কখনো নাটক করা বা এই যে মঞ্চে উঠে গান গাওয়া বা কবিতা বলা বা এগুলো যারা যারা শিখতে যায়, আপনার মনে হয় এটা মানে বাকি জীবনে, রোজের জীবনে কাজে লাগে? এখন বাকি জীবনে এখনকার সোসাইটিতে কি কাজে লাগে আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমার কাজে লাগে, কারণ ওই সময়কার কোনো শিক্ষা আমি এখনও আমার জীবনে কাজে লাগাই। অভিনেতার এই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর কাজে লাগে? হ্যাঁ, আমার কাজে লাগে। আমার তো মনে হয় যে থিয়েটার, যে কোনো পারফরমেন্স, পলিটিক্সও কিন্তু এক ধরনের পারফরমেন্স। হ্যাঁ, পলিটিক্সকে যদি আপনি লার্জলি দেখেন, যে মার্কস ওয়েবার, তার একটা কথা আছে যে রাজনীতি করে কেন। এক হচ্ছে যে জীবনে রাজনীতি, জীবনটা রাজনীতির জন্য উৎসর্গীকৃত করে দেওয়ার জন্য, আর দুই, রাজনীতিকে পেশা বানাবে বলে। এই দুটো কারণে সাধারণত সারা পৃথিবীতেই রাজনীতিতে করে। তো আমরা যখন কম বেশি রাজনীতিতে, মানে কলেজে পড়তেও রাজনীতি করেছি, কিন্তু সেগুলো খুবই মানে ফিউটাইল, ও মানে ভেরি রিমোট, ভেরি ক্যাজুয়াল। হ্যাঁ, সেটার কোনো ভিত্তি ছিল না। সেটা হয়তো আমার সিনিয়র কোনো দাদাকে, সে একটা রাজনীতি করছে, তার কথা বলা আমার ভাল লাগছে, তার দাড়ি চুলকোনো আমার ভাল লাগছে, সে যেভাবে সিগারেট ধরাচ্ছে সেইটা আমার ভাল লাগছে। বা সে যে কথাগুলো বলছে, সে যে নতুন বইটা আমাকে হাতে দিচ্ছে, এই যে বইটা আমার বাড়িতে যে ধরনের বই আমি পড়ে এসেছি, হ্যাঁ, তার থেকে একটা আলাদা বই আমার হাতে, যেটা পড়েছো এটা পড়ে দেখো। হ্যাঁ, এই চলগুলো তো ছিল অবশ্যই বাঙালি সমাজে। এখন সেটা গুগলে হয়ে গেছে, যাই হোক, এখন লিঙ্ক পাঠিয়ে দিল হয়তো। হ্যাঁ, গ্লোবালাইজেশনের পর এবং অর্থনৈতিক বিনিয়ন্ত্রণের পর কিভাবে এখানে মাল্টিপল চ্যানেল ঢুকলো, ফেসবুক ঢুকলো, টুইটার ঢুকলো, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এলো, ইন্টারনেট এলো, এগুলো সাহিত্য, থিয়েটার, এমনকি আমাদের বাংলার ক্ষেত্রে সিনেমাও, হ্যাঁ, এই ছোট ছোট সিনেমা অডিটোরিয়াম, মফস্বলের, সেগুলোকে হত্যা করলো একদম। হ্যাঁ, মাল্টিপ্লেক্স চলে এলো। মাল্টিপ্লেক্সের ক্ষেত্রেও এক ধরনের বাংলা ভাষায় তৈরি হওয়া সিনেমা, তার কম বাজেট, ক্রমশ পুঁজি ক্রমশ হ্রাস পেতে শুরু করলো। সেগুলো আর্টিস্টদেরকেও কী করে ভেতরে ভেতরে খাওয়াতে শুরু করলো। থিয়েটার আমাকে যে এক ধরনের পরিমিতিবোধ শেখালো, কথা বলো, মানে কম বেশি বাজে সকলেই বকে, আমিও বকি, কিন্তু সেটা যত কম বকা যায় সেটা থিয়েটার শেখালো। থিয়েটার সাংগঠনিক বোধ শেখালো। থিয়েটার থেকে সাংগঠনিক জায়গা, যে ডিরেক্টরকে মেনে চলতে হয়। হ্যাঁ, সবসময় নিজেকে তালেবর ভেবো না, তুমি যত বড়ই অ্যাক্টর হও, তোমার মাথার উপর একজন ডিরেক্টর আছেন, আরো 5 জন কো অ্যাক্টরকে নিয়ে চলতে হয়। এগুলো সব থিয়েটার থেকে আমি শিখলাম। পারফরমেন্স যদি আপনি বলেন, তাহলে এগুলো শিখলাম। এবং এগুলো পরবর্তীকালে মানে পলিটিক্সে তো নিশ্চয়ই কাজে লেগেছে, ক্লাসে পড়াতে গিয়ে কাজে লেগেছে।
যদি একজন সত্যিকারে ভালো পারফর্মার হয়, সে পড়ানো হোক, ওকালতি হোক, অন্য পেশায়, এমনি বক্তৃতা হোক, তার কাজে মানে যদি সে ভালো সত্যিকার অর্থে ট্রু পারফর্মার হয়, সেগুলো কাজে লাগবে। আবার আপনার প্রশ্ন হচ্ছে আমি কি ট্রু পারফর্মার? আমি বলছি না। আপনি ট্রু পারফর্মার নন। আমার ধারণা আমাকে আরও তৈরি হতে হবে, এবং যেদিন আমার 120 বা 125 বছর বয়স হবে, আমি নিশ্চয়ই একদিন হয়ে উঠতে পারবো। আমি চেষ্টায় আছি, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি যে আমি একদিন সত্যি একজন ট্রু আর্টিস্ট হতে পারি, যাতে একদিন, এবং আমি পারবো। 120, 150-150-র মধ্যেই পেরে যাবো, আমি কনফিডেন্ট। শেক্সপিয়ার বলছেন ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, মানে ওয়ার্ল্ড ইজ আ স্টেজ যখন বলে, আমরা তো বাঙালিরা মানে জেনারেলি খুবই ইয়ে আর কি, মানে সেই স্টেজকে মানে দামি চাউমিনকে ফুটের হাক্কায় নামিয়ে আনি। কিন্তু মানে এই যে রাজনীতির করার ক্ষেত্রে অনেকেই বলছেন যে নাটক করছে, এইটা আমার মধ্যে তো খুবই দ্বন্দ্ব তৈরি করে। এটা ঠিক বাক্য নয়। মানে কখনো তো নাটক করব, মানে নাটক করাটা তো সব সময় নেগেটিভ নয়। মানে তো মিথ্যা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু নাটকটা মিথ্যা কেন হয়ে মানে মিথ্যা বলছে, কিন্তু স্টেজ আসলে সত্য বলে। রাজনীতিবিদের কথা গড় আমি এভারেজ রাজনীতিবিদের কথা হয়তো একটা বাক্য বলছে, জনগণ সামনে শুনছে, সেটা বিশ্বাস করছে না। কিন্তু একই কথা কোনো ধর্মগুরু বলছেন, সামনের লোকেরা বিশ্বাস করছে না। কিন্তু একই কথা কোনো থিয়েটার স্টেজ থেকে বলা হচ্ছে, একই বাক্য হয়তো, একই মানে, লোকে সেটা বিশ্বাস করছে। মানে শুধু পলিটিক্সে না, মানে আমাদের কোনো পারিবারিক কোনো মানে সংঘাত ঘটলো, তখন মানে নাটক করো না, হ্যাঁ, বা ও খুব নাটুকে, ওটা বলা উচিত যাত্রা করো না। যেহেতু যাত্রাপালা থেকেই আমাদের থিয়েটারের প্রসিনিয়ামের এক ধরনের ব্রেকআপ এবং সম্প্রসারণও ঘটেছে, যেহেতু যাত্রা আমাদের থিয়েটারের মধ্যে ফর্মের দিক থেকে নয়, কন্টেন্টের দিক থেকে পরবর্তী ক্ষেত্রে গভীরভাবে রয়ে গেছে আমার ধারণা। কিন্তু যাত্রা করো না বললে ঠিক আছে, আমার মনে হয় বেটার হয়। অনেক যাত্রা হয়েছে, থাকতো, এটা বললে বোধহয় বেটার হয়। কিন্তু মানে আপনার যাত্রার প্রতি যথেষ্ট আমার যাত্রার প্রতি সম্মান আছে, এমপ্যাথি আছে, কিন্তু যাত্রা বললে যাত্রার যে কন্টেন্ট, যাত্রার যে বিষয়বস্তু, সেটা তো মানে আমার মনে হয় যে অর্থে ওই কথাটা বলা হচ্ছে নাটক করো না, ওই চড়া যে বিষয়টা বা মানে উচ্চকিত একটা ব্যাপার, ওটা বোধহয় যাত্রার সঙ্গে বেশি আপটে যায়। ভারতে তো মানে ভারতীয় শাস্ত্র, হ্যাঁ, সেখানে নাট্যশাস্ত্র আছে। নাট্যশাস্ত্র হ্যাঁ সামগ্রিকভাবে নাটকের কথা বলছে বটে, কিন্তু একটা জীবন বোধের কথা বলছে। আপনি কিভাবে দেখেন নাট্যশাস্ত্রকে? মানে নাট্যশাস্ত্রের মূল কথাটা, অর্থাৎ 4 ধরনের অভিনয়, আহার্য, সাত্ত্বিক, বাচিক, আঙ্গিক ইত্যাদি এরকম, সেগুলো যে খুব মানে ওগুলোই আমার ধারণা পরবর্তী ক্ষেত্রে বিবর্তিত হতে হতে স্বভাববাদী অভিনয়, বাস্তববাদী অভিনয়, আর তার সঙ্গে মানে মাথায় রাখতে হবে, ভরত যখন লিখছেন তখন অভিনয় হচ্ছে একটা খোলা মাঠে, খোলা জায়গায়। পরবর্তী ক্ষেত্রে ইংল্যান্ডে আমরা দেখবো মূলত এলিজাবেথিয়ান পিরিয়ডের পর থেকে, এবং বিজ্ঞানের অগ্রগতি যেই শুরু হলো, আলোর ব্যবহার বদলালো, সাউন্ডের ব্যবহার বদলালো, ফলে অডিটোরিয়ামগুলো অনেক আঁটো সাঁটো, অনেক ছোট হয়ে এলো, এবং তখন নিজের গলায় মানুষ কথা বলতে পারলো, যে গলায় স্টেজে কথা বললো। ম্যাথিসন ল্যাং নাকি এমন শাইলক করেছিলেন যে ওই সময় ভিক্টোরিয়ান মহিলারা সব অভিনয় দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতেন। হ্যাঁ, কিন্তু এলিজাবেথিয়ানের সময় আবার যখন অভিনয় চলছে, তখন সেটা একটা খোলা মানে মশাল ফসাল দেওয়া, চারদিকে একটা 5000-10,000 লোকের সামনে হয়তো চিৎকার করে রোমিও জুলিয়েটকে তার প্রেমের সংলাপ বলছে। ওই সময়কার গ্র্যান্ডারটা অনেক বেশি, আর তখন বিজ্ঞানে ওই সব আবিষ্কারগুলো হয়নি, অডিটোরিয়াম নেই। তো এগুলো আমার মনে হয় যে ভরতের নাট্যশাস্ত্র কথাটা হচ্ছে যে সময় লেখা হয়েছে, সে সময় তার যদি এখন কোনো ইমপ্লিকেশন থেকে থাকে, সেটা একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রযোজ্য, যে ইন্ডিভিজুয়াল সেটাকে স্টাডি করছে বা সেটাকে তার থিয়েটারে নিয়ে আসছে। যেমন অনেকেই আমি জানি যে যখন ভারতীয় পুরাণকে মঞ্চে নিয়ে আসেন, তখন সেটা ভরতের নাট্যশাস্ত্রের যে আদল, অভিনয়ের যে আদল, তার প্রকরণ, তার রস, তার রূপ, এগুলো সেই অভিনয় ব্যবহার করার চেষ্টা করেন। এমনকি রবীন্দ্রনাথ, যিনি মানে সর্বতভাবে আমি মনে করি বাংলায় প্রথম একজন অল্টারনেটিভ গ্রুপ থিয়েটার,
গ্রুপ থিয়েটারের প্রথম ডিরেক্টরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, কোনো সন্দেহ নেই। আচ্ছা। মানে যিনি পেশাদারি থিয়েটারের বাইরে গিয়ে ছোট স্টেজ, কম দর্শক, এবং ওনার রঙ্গমঞ্চ প্রবন্ধ যদি আমরা পড়ি, রঙ্গমঞ্চ প্রবন্ধে আমরা দেখব যে উনি বলছেন যে উনি প্রথম থার্ড থিয়েটারের কথা বলছেন। রঙ্গমঞ্চ প্রবন্ধ আসলে থার্ড থিয়েটারের শুরু বলছেন বটে, হ্যাঁ। হ্যাঁ, ওটা ভাবিনি আমরা এভাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা গ্রোসকি বলি, বাদল সরকার বাদল বলি, সরকার কেউ না, কথা বলি। রবীন্দ্রনাথ ফার্স্ট বলছেন থার্ড থিয়েটারের কথা। উনি কি বলছেন যে আমরা থিয়েটারগুলো, সাহেবদের যে থিয়েটার, সেগুলো জবরজং, ভারী, কিন্তু তার থেকে কন্টেন্ট নেব। আর দুই, যাত্রা, খোলামেলা যাত্রা, কিন্তু সেখানে বিষয়বস্তু আবার গদগদে, ভাবালু, ফলে ফর্ম তার পাবে ফর্মটা আমাদের। নেব। হ্যাঁ নিয়ে আমরা তৃতীয়, যেটা উনি শান্তিনিকেতন করলেন, হ্যাঁ, তো রবীন্দ্রনাথ থার্ড থিয়েটারের সেখানে আমার মনে হয় যে ভরতের একটা ভূমিকা, নিশ্চয়ই নাট্যশাস্ত্রের একটা ভূমিকা রবীন্দ্রনাথের উপর ক্রিয়াশীল থেকেছে। বারবার এটা মনে হচ্ছে কেন কথা বলতে রবীন্দ্রনাথ গিয়ে। আসলে যা পড়েছেন জীবনে তাতে অ্যাসিমিলেট করেছেন, আর যা পড়েননি, আমার মনে হয় গোটা নবজাগরণটা কোনোভাবে তার মধ্যে ঢুকে পড়েছিল। নবজাগরণ ওই সময়ে যে ওটা রবীন্দ্রনাথ হচ্ছে তার শীর্ষবিন্দু। হ্যাঁ, এভাবে বলে না লোকে, কিন্তু হ্যাঁ, বটেই এই তো। শীর্ষবিন্দু। এবং তারপর থেকে হয়তো আমাদের ক্ষয়েরও শুরু। আমার মনে হয় যদি আমরা ভরত খুঁজতে চাই, আপনি যেটা বলছেন যে নাট্যশাস্ত্রের কোনো তার কোনো রেফারেন্স এখনো টিকে আছে কিনা, যদি কেউ রবীন্দ্র নাটকও যদি কেউ মন দিয়ে করে, তাকে আবার তাহলে ফিরে ভরত পড়তে হবে। অভিনেতা তো হতেই পারেন, অন্য কেউও হতে পারেন আর কি। আমরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কিছু না কিছু পারফর্ম করি এবং কেউ না কেউ রিসিভ করেন সেটার মধ্যে যে যোগাযোগটা, সেটা অনেক ক্ষেত্রে মনে হয় না কম এখন। আমার নিজের ধারণা, এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বিশুদ্ধ পারফরমেন্স, এটা নিয়ে খুব কথা লোকে কিন্তু শুনতে বোধহয় আগ্রহী নয়। মানে ভিউ বা থাকলেও তারা সংখ্যালঘু, মানে তারাই খুবই। সংখ্যালঘু, খুব কম লোক শুনবে। খুবই। আসলে আমরা এখন কথাগুলো, মানে আমার মনে হয় শব্দগুলো বদলে বদলে গেছে। যেমন এই আপনি কমিউনিকেশনের কথা বলেন, এখন কিন্তু কমিউনিকেশন অনেক বলা হয়। এবার কমিউনিকেশনে তো পারফরমেন্স থাকে, দুজনেরই পারফরমেন্স থাকে, কেউ শুনবো কেউ বলবো, তবে কিনা আমার কমিউনিকেশন। হ্যাঁ, আমি একা আমি বলবো। হ্যাঁ, কারোর কথা যদি কমপ্লিট করতে না দেওয়া হয়, হ্যাঁ, কোনো একটা টক শো বা ইত্যাদিতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে আর 10 সেকেন্ড, আর 15 সেকেন্ড, আর 20 সেকেন্ড, হ্যাঁ, বলতে দেওয়া হোক, কিন্তু কেউ কারোটা শুনবো না। কেউ বলে শুনবো না, মানে আমি আমার কথাটাই বলে যাব। ফলে এখানে কোনো একটা সিরিয়াস যে কোনো একটা ডিসকোর্স যাকে বলে, বা ডায়ালগ, হ্যাঁ, রিপাবলিকের মতো বা লজের মতো বা পোয়েটিক্সের মতো, সেটা খুব হবে না এখন আর। তো আমার মনে হয় যে শিল্পের মৃত্যু হচ্ছে, ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, সেখানে এটা একটা উলটপুরাণ চলছে। সিনথেসিসে আমাদের পৌঁছতে হবে, আমাদেরই চেষ্টা চালাতে হবে, এবং আমরা কি করে আমাদের পারফরমেন্সগুলোর ক্ষেত্রে আরও নিষ্ঠাবান থাকতে পারি, আরও বুদ্ধি এবং সৃজন ক্ষমতার প্রয়োগ ঘটাতে পারি, সেটা হলে ভালো হয়। সেটা কি সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও তার মধ্যে ইনভলভ হতে পারে বা তাতে কন্ট্রিবিউট করতে পারে? একই সঙ্গে আছে, রাজনীতিতে সমাজের বাইরে না, সমাজের বাইরে না। হ্যাঁ, সাংবাদিকও এই পাত্র থেকে বেরোচ্ছেন, অধ্যাপকও বেরোচ্ছেন, সমাজ বিরোধীও বেরোচ্ছেন, রাজনীতিবিদও বেরোচ্ছেন, আবার লয়ারও বেরোচ্ছেন, জাজও বেরোচ্ছেন, সবাই এই সমাজের পাত্র থেকেই বেরোচ্ছেন। এবং কোনোভাবে এই যে ফুটন্ত করাই এই বাজার, আবার সাধারণ মানুষ যারা দিন আনি দিন খাই, এদের টিভি দেখার সময় নেই, যে তার দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে যে তার ক্ষেত্রে রাজনীতি করা মানে হচ্ছে দিনের শেষে গিয়ে 5 বছর পর গিয়ে একটা ভোট দেওয়া। একদম। হ্যাঁ, হ্যাঁ, সেও আবার তার মধ্যেও আবার সেও এই সমাজ থেকেই বেরোচ্ছে। আচ্ছা, এই যে এত ক্ষেত্রে কাজ করেছেন, এত লোকের সঙ্গে মেলামেশা, আমরা বারবার কথা বললাম যে পারফরমেন্স, নাটক, যাই বলি আর কি, সেটা সব ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করে। আপনার মতে এখন অবধি দেখা শ্রেষ্ঠ পারফর্মারকে? একদমই যে শুধু শিল্প জগৎ থেকেই বলতে হবে তা নয়। পারফরমেন্স তো মানুষকে বদলে দেয়। ব্রেস্টের থিয়েটার দর্শন, সেটা বদলে গিয়েছিল চীনের এক মেং ফেইয়ের অভিনয় দেখে। হ্যাঁ, তো তার নাটক লেখা বদলে গেছিল, এমন সেই পারফরমেন্স ছিল। তো যাই হোক, সেই রকম পারফরমেন্স আমি পৃথিবীতে কিছু দেখেছি, সারা পৃথিবী জুড়েই দেখেছি।
সেগুলো আমি আলাদা করে নির্দিষ্ট করে একটা অমুক আমি বলতে পারবো না। আমার স্কুলের ইতিহাসের মাস্টারমশাইয়ের কথা আমি বলতে চাই, যার পড়ানোর ধরন আমাকে আচ্ছন্ন করতো, এবং কি করে উনি এখন বুঝতে পারি যে কী করে পড়ানোটা অবরোহী থেকে ধীরে ধীরে ক্লাইম্যাক্সে নিয়ে যেতেন, সেইটা ভাল লাগতো। পরিবারের কেউ? পরিবারের, হ্যাঁ, বাবা 100%। ভাবছিলাম। হ্যাঁ, তো যাই হোক, এরকম অনেকের কথা বলতে পারে। অভিনয় এত অভিনয়, আসলে ভালো ভালো অভিনয় দেখেছি। আমি বলতে চাইছি না যে কোনটা যদি বাদ পড়ে যায় সেটা পরে আমার খুব আফসোস হবে। অনেকগুলো আমাকে খুব হন্ট করেছে, সেটা আমাকে সিনেমার ক্ষেত্রেও আমি বলতে পারি। আর রাজনীতির ক্ষেত্রে? রাজনীতির ক্ষেত্রে নিশ্চয়ই আমি আমার মুখ্যমন্ত্রীর কথা বলবো, আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, হ্যাঁ, নরেন্দ্র মোদীর কথাও বলবো। নরেন্দ্র মোদী মানে নিশ্চয়ই তিনি যখন কথা বলেন সেগুলো আমার পছন্দ হয় না, কিন্তু অনেক মানুষের যখন পছন্দ হয় তখন নিশ্চয়ই সেখানে তার কোনো একটা গুরুত্ব আছে। আমি আমার মুখ্যমন্ত্রীর কমিউনিকেশনের কথাই বলবো, এবং আমার মনে হয় তিনি যে অর্থে কানেক্ট করেন, যে সেকশনের কাছে কানেকশনটা তিনি নিয়ে যেতে পারেন, তার কথার ওয়েভ তাদের কাছে পৌঁছে দিতে পারেন, সেটা ভারতবর্ষে আমার ধারণা রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আর কেউ পেরেছেন বলে আমি জানি না। এই শুধুমাত্র এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গবেষণা হয়, অনেক গবেষণা হয়েছে বলে আমি শুনেছি, এবং অনেক আজ থেকে 50 বছর পরেও এইটা নিয়ে গবেষণা হবে।